শেখ হাসিনা আসবে, তাদের জীবনের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড প্রাইজ, তাকে মেরে ফেলা যাবে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া যাবে। সবার নাচার কথা না আজকে। এখন তো নাচানাচি করতে কাউকে দেখছি না। শুধু চরমপন্থী নাহিদ বোধহয় একটা কথা বলেছে যে শেখ হাসিনা আসবে, ফাঁসির দড়ি গলায় পড়বে। তো শেখ হাসিনা তো এসে ফাঁসির দড়ি গলায় পড়বে, বাবা তোমার তো এতে অনেক খুশি হওয়ার কথা, তাই না? কিন্তু এই নাহিদদের কি অবস্থা হবে বাংলাদেশে? ওরা শেখ হাসিনাকে যে ফাঁসির দড়ি পরানোর জন্য আনন্দে আত্মহারা হয়ে আছে, সেই রকম ভাব কিন্তু এই চরমপন্থীর চেহারার মধ্যে আমি অন্তত দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানি না। তবে বাংলাদেশে যদি শেখ হাসিনা এই বছরই চলে আসেন, উনি কি যেভাবে বলছেন আসবেন, আপনাদের কি ধারণা যে শেখ হাসিনার আশাটা চরমপন্থীরা যেভাবে চাচ্ছে সেইভাবে হবে? তাদের স্বপ্নের মতো, তাদের কল্পনা বিলাস যেটা আছে, যেটা জঙ্গি মাসুদ প্রকাশ করেছিল, ওয়াকার মাসুদ এরা মিলে ঠিক করেছিল যে গণভবনে শেখ হাসিনাকে গিয়ে হত্যা করবে, লাশ মুসলিনীর মতো টাঙ্গিয়ে রাখবে। তার আগে শেখ হাসিনা যেহেতু নারী, তাকে তারা মুক্তিযুদ্ধে এই সন্ত্রাসী বাহিনী, জঙ্গি বাহিনী যা যা করেছিল বাংলাদেশের নিরীহ নারীদের উপর, সেসব করবে। এটা ওদের স্বপ্ন ছিল না? মাসুদের তো চোখ জল জল করছিল যখন বলছিল যে, আপনারা একটু মাসুদের ওই ভিডিওটা দেখবেন, জঙ্গি মাসুদ যে জামাতের হয়ে সাতক্ষীরা বা এই ধরনের সাতক্ষীরা বা পটুয়াখালী কোনো একটা অঞ্চল থেকে এখন সংসদ সদস্য হয়েছে। ও যখন বলছিল যে শেখ হাসিনা ছিল আমাদের টার্গেট, ওই ভিডিওটাতে দেখবেন কিভাবে একটা কামন মাদ, একটা জঙ্গির চেহারা, চোখটা ছলছল করছিল, জল জল করছিল। এই স্বপ্নগুলো ওদের ছিল যে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে মেরে ওই রকম করে টাঙ্গিয়ে রাখবে। ওয়াকারের স্বপ্ন ছিল। আপনাদের কি মনে হয় এখনো তারা সেই স্বপ্ন দেখছে? আর স্বপ্ন দেখলেই সেই স্বপ্ন বাস্তবায়ন হবে? 24-এর জঙ্গি উত্থান বারবার হবে, বারবার মানুষ ওদের সাথে, ওরা যেভাবে ডেকেছিল মানুষকে, নিজেরা শিশু মেরে ফেলে, ঘরে ঢুকে শিশু মেরে ফেলে, রাস্তায় নিরীহ জনগণ মেরে ফেলে, তারপরে আবু সাইদ, মুগ্ধ, এইরকম, কোনোটা কুৎসিত, কোনোটা সুশ্রী। যেমন আবু সাইদ ছিল একটা কুৎসিত জঙ্গি দেখতে শুনতে, আবার একেবারে নাদুস নুদুস জঙ্গি মুগ্ধকে নামিয়ে দিয়েছিল। এইভাবে বিভিন্ন শ্রেণীর জঙ্গিদেরকে আত্মঘাতে প্রলুব্ধ করে, আগেই টাকা পয়সা দিয়ে ওদেরকে বেহেশতে পাঠিয়ে দিয়ে মানুষকে যেভাবে পঙ্গপালের মতো রাস্তায় নামিয়েছিল, সেটা তারা কি এখন করতে পারবে? নাকি এই মানুষগুলো এখন শেখ হাসিনার পক্ষে রাস্তায় নামবে? শেখ হাসিনার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটা কিন্তু আমরা গত 2 বছরে খুব ঠান্ডা মাথায় দেখতে পেলাম। আমরা অনেকে অনেক ধরনের উস্কানি দিয়েছি জননেত্রী শেখ হাসিনাকে, আপনি এখন এটা করেন, তখন ওটা করেন। উনি কিন্তু আমাদের কোনো উস্কানিতে উনি কিন্তু বিচলিত হননি এবং আমরা ওনাকে প্রভাবিত করতে পারিনি। এটা কিন্তু দেখেন, এই জিনিসটা, এই যে জননেত্রী শেখ হাসিনার এই যে আপনার একেবারে কঠিনতম একটা ব্যক্তিত্ব, এটা ছাড়া আসলে আমরা কিন্তু চরমপন্থীদের থেকে বাংলাদেশটাকে উদ্ধারও করতে পারতাম না। আর আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের নেতা। আপনারা বাংলাদেশের আজকের যে বিপদ, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আসলে তো আপনি নিজেও কিন্তু, শত্রুপক্ষ মিত্রপক্ষ, কেউ কিন্তু শেখ হাসিনা ছাড়া কাউকে পাবেন না। আমি আরেকটা জিনিস যেটা আসলে আপনাদের বলতে চাচ্ছি, যে শেখ হাসিনা দেশে আসবেন, এইটার পেছনে উনি শুধু ওনার সহপাঠীদের নিয়ে এসে কারাগারে ঢুকবেন, এই কল্পনা বিলাস জঙ্গিদের আছে, কিন্তু শেখ হাসিনার সমর্থকদের
কারো যদি এই ধরনের ভাবনা থেকে থাকে সেটা মন থেকে মুছে ফেলেন। বাংলাদেশে যেদিন শেখ হাসিনা আসবে সেই দিন কি অবস্থা হবে এটা চিন্তা করেন। মানুষ কিভাবে রাস্তায় নামবে। এমনও হতে পারে সবাই পালিয়ে গেছে তার আগেই। আর একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা কিন্তু সাংবিধানিকভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি বলছি না, আপনারা এই যে 2-3 দিন আগে যারা ফরহাদ মজারের কথা শুনেছেন, ফরহাদ মজার স্বীকার করছে যে ইউনূস এবং তার জঙ্গি বাহিনী যেহেতু তাদের মতো করে সরকার গঠন করেনি, সংবিধান রহিত করেনি, তার অধীনে যা যা হয়েছে তার অধীনে কিন্তু শেখ হাসিনাও আসছেন, তাই না? যা যা হয়েছে সব তো এই সংবিধানের অধীনে হয়েছে। এই সংবিধানের অধীনে যে নির্বাচন হয়েছে সেটা অবৈধ, আমার কথা নয়, ফরহাদ মজারের কথা। ইউনূসের ক্ষমতা গ্রহণ অবৈধ, জঙ্গি উত্থান অবৈধ, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা অবৈধ। শেখ হাসিনা ছাড়া আসলে রাষ্ট্রের সবকিছু অবৈধ এই সংবিধানের অধীনে। দেখেন কত শক্তিশালী বিকল্প শেখ হাসিনার হাতে আছে। আর শেখ হাসিনা পুলিশের অ্যাকশন নেওয়ার জন্য যদি বলে থাকেন যে এই যে অনাচার চলছে, সেইটা একমাত্র বৈধ ইনস্ট্রাকশন ছিল বাংলাদেশের। যদিও আমরা পরবর্তীতে শেখ হাসিনা এবং ডক্টর হাসান মাহমুদের যে কথোপকথন ইউনূস ছেড়ে দিয়েছিল বাজারে, যেটা এখনো আছে, যে কেউ দেখে নিতে পারেন, মিলিয়ন মিলিয়ন লোক সেটা দেখেছে, সেখানে কিন্তু শেখ হাসিনা একেবারে সুনির্দিষ্টভাবে হাসান মাহমুদ সাহেবকে বলে দিচ্ছেন যে যেইভাবে মানুষ মরছে এইটাকে ধরে রেখে আমি কিন্তু প্রধানমন্ত্রী থাকতে চাই না, এই জন্য উনি সরে গেছেন। আমরা অনেক কষ্ট পেয়েছি এইভাবে, কারণ হলো যে আমরা এখানে শেখ হাসিনাকে উনি যেই মানবিকতার জায়গা থেকে জঙ্গিদের দেখেছেন সেটাকে আমি বর্তমানে বা আমরা অনেকে আর সমর্থন করি না, কারণ আমরা দেখেছি বঙ্গবন্ধুর মানবিকতাকে ওরা জবাব দিয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করে। শেখ হাসিনার মানবিকতার কি জবাব রেডি করে রেখেছিল সেটা তো একটু আগেই বললাম। এই যে মাসুদরা রেডি ছিল ওয়াকারের নেতৃত্বে শেখ হাসিনাকে খুন করে, আর যা যা করা লাগে আমাদেরকে অপমান অপদস্থ করার জন্য সেগুলা তারা করবে। এখানে আবার দেখবেন অনেক ধরনের সেকু মেকু ওরাও কিন্তু বলে যে হ্যাঁ শেখ হাসিনা সেদিন জীবন দিয়ে দিলে বিশাল কিছু হয়ে যেত। না, পৃথিবীতে একমাত্র দুর্ভাগ্য কবলিত মানুষ যেমন আমাদের সাহিত্যিক এবং বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ ছিলেন, যাকে জঙ্গিরাই খুন করেছে, যদিও তিনি সাথে সাথে মারা যান নাই, বা আমাদের অনেক বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণীর মানুষকে তারা খুন করেছে। সেটা তো অবশ্যই জঙ্গিদের আমরা যেহেতু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারিনি, তারা তাদেরকে খুন করছে, কিন্তু জেনে শুনে জঙ্গিদের হাতে খুন হয়ে যাওয়া এইটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু সেটাকে আবার অনেকে বাহবা দিতে চান। কিন্তু জঙ্গিদের তো স্বর্ণযুগ চলে গেছে, তাই না? 24-এর উত্থানের পর জঙ্গিরা বাংলাদেশে কি করতে পারে, কোন ধরনের দারিদ্র, কোন ধরনের অনাচার, কোন ধরনের বেয়াদবি, কি কি করতে পারে, প্রতিটা নমুনা কিন্তু তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকে। সেই নমুনা, হ্যাঁ আমি এটা স্বীকার করি যে সেটার পরিপূর্ণ প্রভাব আমাদের সবার উপর পড়ে নাই, কারণ 1971 সালের 16 ডিসেম্বর থেকে এই যে ফুয়াদ নামক যে জঙ্গি, দেখেন ওর কথা শুনলে তো আমারই মনে হয় যে ওর কথা আর একটু শুনি। হ্যাঁ, কি ক্লিয়ার কনসেপ্ট তার, কত সুন্দর করে সে বর্ণনা করতে পারে। এই সুন্দর কনসেপ্টধারী সেই ফুয়াদের আব্বা ফরহাদ মজার, বা তারও আগে সবচেয়ে বড় আব্বা গোলাম আজম, এবং পরে মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, সলিমুল্লাহ খান, সবাইকে তারা নিয়োগ করেছে না তাদের এই কল্পনার পিকচারটা দেওয়ার জন্য। সেই পিকচারে এবং সেই কল্পনা বিলাসের বাংলাদেশ তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা কিন্তু এই যে এত অনাচার জঙ্গিরা করলো, খুন রাহাজানি, কোনো কিছু কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে যতটুকু প্রভাব পড়ার কথা সেটা আমরা দেখিনি। আবার দেখেন এই পাকিস্তানি সেকুলারদের, আপনারা আশা করি আমার অন্য ভিডিওগুলো দেখছেন, বিশেষ করে আমি 24-এর জঙ্গি উত্থান উপলক্ষে এবারে যে 36টা ভিডিও রেকর্ড করছি এবং আমার ইউটিউবে আপলোড করছি, আজকে পর্যন্ত 10টা পর্ব প্রকাশিত হয়েছে। সেখানে আমি পাকিস্তানি সেকুলারদের একটা বিশেষ তাদের স্বরূপটা উন্মোচন করার চেষ্টা করেছি, মেহরবানি করে দেখবেন। এই পাকিস্তানি সেকুলাররা মানুষের মগজ ধোলাই করার কারণে বাংলাদেশের মানুষ এখনো কিন্তু অনাচারটা যেটা জঙ্গিরা দেখিয়ে দিয়েছে সেটাকে তারা ভালোভাবে
এখনো উপলব্ধি করতে পারছে না। কিন্তু আবার অন্যদিকে যদি দেখেন, আমাদের স্বদেশে যখন এই অবস্থা, তারা আবার পাকিস্তানি সেকুলারদের এখন রাষ্ট্রদূত নিয়োগ করছে। হ্যাঁ, আইরিন খান। এটা নিয়ে আমি ছোট একটা বক্তব্য দিয়েছি, আরেকটা বক্তব্য দিব, কারণ হলো যে এগুলো বাংলাদেশের মানুষের কাছে ভালো করে ব্যাখ্যা করার দরকার আছে। দেশে বিদেশে পাকিস্তানি সেকুলারদের যে দৌরাত্ম্য, সেটার কারণে হয়তো আমরা এখনো সঠিকভাবে এই জঙ্গিগুলাকে চিনতে পারিনি। কিন্তু ক্ষতি যেটা হওয়ার, বাংলাদেশের যে অর্থনৈতিক সর্বনাশ হয়ে যাওয়া, সেটা তো হয়ে গেছে। সেই আপনার কোভিড মহামারী থাকা সত্ত্বেও শেখ হাসিনা বাংলাদেশে গড়ে 16 বছরে 7% জিডিপি করেছিলেন, অর্থাৎ বার্ষিক অর্থনীতির প্রবৃদ্ধির হার ছিল 7%। সেটা ইউনূস এসে 3.5% করেছে। তারেক রহমান বিশাল এক বাজেট দিয়েছেন, বাজেটটা খুব সুন্দর, শুনতেও ভালো লাগে কথাগুলো, কিন্তু বাস্তবায়নের এখন পর্যন্ত কোনো চিহ্ন কিন্তু তারেক রহমানের মধ্যে নাই। কি করবে এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী? যদি এই অবস্থা চলতে থাকে, আগামী বছর 3% জিডিপি হবে, কিন্তু এখন আসার কথা বাংলাদেশের জন্য, তার আগেই শেখ হাসিনা চলে আসছেন। এবং তিনি আসলে কি চেহারা হবে বাংলাদেশের, কোন ধরনের আবেগ মানুষের মধ্যে কাজ করবে, মানুষকে যেই স্বপ্ন দেখিয়েছিল যে ওরা সবাইকে চাকরি, মানে বিসিএস পরীক্ষার চাকরিগুলা তারা সঠিকভাবে বন্টন করবে, বৈষম্য দূর করবে, হ্যান করবে, ত্যান করবে, ভোটাধিকার নিশ্চিত করবে, সবগুলা সম্পর্কে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে না? কোনো জিনিস পূরণ করার জন্য কি ওরা কিছু করেছে? এই প্রেক্ষাপটে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। আমি জানি না ঠিক কোন দিন তিনি আসবেন। যেদিনই তিনি বাংলাদেশে আসুন, সেই দিনের চেহারা আসলে আপনি যেটা কল্পনা করছেন সেটা থাকবে না, হয়তো আমিও কল্পনা করতে পারছি না। আমরা কিন্তু ধীরে ধীরে ওই ব্যাপারটা বুঝতে পারবো, এবং আজকে যেটা কল্পনা করতে পারছি না সেটা কিন্তু তিনি আসার আগেই আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা সংযুক্ত থাকবেন। আজকে আমরা কিছুটা ফর্মালি করলাম, এবং অনেক আমি করব, বিশেষ করে লাইভ করব। লাইভে আমি আমার বন্ধুদের প্রশ্নের উত্তর দিব, আজকেও দিচ্ছি না। এছাড়া টক শো করব। আমাদের যে শেখ হাসিনার ঘোষণার সাথে সাথে আমাদের যে আগামীর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ গঠনের জন্য এই চ্যানেল থেকে আমি জ্ঞানী গুণী মানুষদের সহায়তায় আমাদের ভবিষ্যতের বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চেহারাটা কি হওয়া দরকার, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কিভাবে বাস্তবায়ন করা দরকার, কিভাবে চিরতরে বাংলাদেশ থেকে পাকিস্তানি সেকুলার এবং 1971 সালে পরাজিত ঘাতক বাহিনীকে বিতাড়িত করা দরকার, এই জিনিসগুলো আমরা গঠনমূলকভাবে আলোচনা করব। কিন্তু আমরা কোনো ঘৃণা প্রচার করব না। আমরা কিন্তু জঙ্গিদের ঘৃণার বিপরীতে ভালোবাসার কথা নিয়ে আসছি। আমরা ওদের ধ্বংসযজ্ঞের বিপরীতে আমরা গঠনের কথা নিয়ে আসছি। ওদের সভ্যতা বিরোধিতার বিরুদ্ধে আমরা সভ্যতার কাহিনী বলবো। ওদের ইতিহাস বিমুখ চরিত্রের বিপরীতে আমরা আমাদের ইতিহাসমুখী, সভ্যতামুখী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাবো। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা থাকলে আমি অন্তত ব্যক্তিগতভাবে অত্যন্ত আত্মবিশ্বাসী যে আমরা আমার এই চ্যানেলটির মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য একটা সলিড কন্ট্রিবিউশন আমি করতে পারবো। আর সেটা যাতে করতে পারি, আপনাদের সহযোগিতা যেমন চাই, আপনাদের শুভকামনা তেমন চাই, এবং আপনাদের আর বরাবরের মতো শুধু সাথে থাকবেন। এবং আমাদের প্রচারিত বক্তব্যগুলো যদি মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দীর্ঘমেয়াদে বাংলাদেশে টিকে থাকা, বাংলাদেশকে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন অনুযায়ী আধুনিক, গণতান্ত্রিক এবং উদার বাংলাদেশ তৈরি করা সহায়ক হবে, একটা প্রীতির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, সুখের বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা, এগুলো গঠনে যদি আমাদের কথাগুলো সহায়ক মনে করেন আপনারা, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, নিজে শোনা ছাড়াও যেই মানুষগুলোর হাতে অত টেকনোলজি নাই, যারা হয়তো ফেসবুক পড়তে পারে না, তাদেরকে আপনারা শোনাবেন। ভিডিও শোনা তো ফেসবুক পড়া বা পড়াচ্ছে একটু ইজি, সেই জন্য আমি আসলে ফেসবুক থেকে ভিডিওতে এসেছি। যদিও ভিডিওতে আমার জিনিসটা একেবারেই আমার জন্য নতুন, আমি নিজেও এগুলো শিখছি।
এবং আমার সাথে আমার দুইজন ছোট ভাই কাজ করছে, ওদের জন্য শুভকামনা জানান। তারা অনেক পরিশ্রম করছে, আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি। কতটা পরিশ্রম করছি আপনারা হয়তো বুঝতে পারবেন না। আপনারা সামনের চেহারাটা দেখছেন, পেছনে তো কাজ করতে হয়, আর আমাদের তো নানান ধরনের সীমাবদ্ধতা আছে। একজন রিফিউজির জীবন যাপন করে, রিফিউজি মানে হলো আপনার বাংলায় কি বলে, শরণার্থীর জীবন যাপন করে আসলে কতটা করা যায়। তবে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা তারাও রিফিউজি ছিলেন। আমাদের মতো দেশে যেখানে একটা ভালো জিনিস আপনার গঠন করতে হলে, সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে হলে, এবং সেই গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের তুলনায় বর্তমানে যে শরণার্থীর জীবন যাপন করছি সেটা অতি তুচ্ছ। আর আমাদের যে শত্রু, স্বাধীনতা বিরোধী, 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে পরাজিত এবং আপনার আত্মসমর্পণ করা শক্তি, তার সাথে এই যে পাকিস্তানি নাস্তিক সেকুলার গোষ্ঠী, এদেরকে পরাজিত করার জন্য, কারণ এদের শক্তি অনেক বেশি, এদের চিন্তার শক্তি, এরা যে আবর্জনায় বিশ্বাস করে সেই আবর্জনা ছড়িয়ে দেওয়ার এদের যে দক্ষতা, সেই দক্ষতাকে পরাজিত করা সহজ নয়। ওদের মগজের আবর্জনা ওরা বাংলাদেশকে আপনার ভরে ফেলেছে সেই আবর্জনা দিয়ে। আমাদের ইঞ্চি ইঞ্চি করে সেই আবর্জনা কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। আপনারা যদি সাথে থাকেন, আমাদের সহযোগী অনেকেই কাজ করছেন, আমরা সবার মেধা, সবার যোগ্যতা কাজে লাগিয়ে আরো যারা কথা বলছেন, একে অন্যের পরিপূরক শক্তি হয়ে আমরা কিন্তু বাংলাদেশকে ইঞ্চি ইঞ্চি করে এই 71-এর সেকুলার এবং নাস্তিকরা, তাদের সহযোগী জঙ্গি বাহিনী, দেখেন নাস্তিক এবং জঙ্গি ওরা একজন আরেকজনকে কিন্তু রাষ্ট্র ওরা দখল করে ফেললে পুরোপুরি খুন করে ফেলবে, তবু কিন্তু তারা হাত মিলিয়েছে, কারণ তারা বাংলাদেশ চায় না, তারা পাকিস্তান চায়। নাস্তিক সেকুলারদের স্বপ্ন হলো তারা একটা মুসলিম রাষ্ট্র চেয়েছিল, সেই জন্য তারা অনেকে ভারতের বর্তমান যে ভারত ভূমি সেখান থেকে পালিয়ে এই পূর্ব বাংলায় এসেছিল। কত অভাগা! ওরা যদি পশ্চিম পাকিস্তানে চলে যেত, বদরুদ্দিন উমর যদি পশ্চিম পাকিস্তানে চলে যেত, কিংবা রেহমান সোভান এবং আরো যারা যারা এসছে, কত লোক আমরা দেখি, আমি নামগুলো এখানে বলছি না, আমি অনেক লোককে চিনি, এরা সব পশ্চিম বাংলা থেকে এসে, ওরা যদি আপনার পশ্চিম পাকিস্তানে চলে যেত, ওদের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গিয়েছিল। পাকিস্তান তো সেই রাষ্ট্র আছে, দুর্ভাগ্যবশত নৈকট্যের কারণে ওরা পূর্ব বাংলায় এসেছিল, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়ে গেছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সেই স্বপ্ন পুনরুদ্ধারের জন্য এরা স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণীর সাথে হাত মিলিয়ে আমাদের 2024-এর জঙ্গি উত্থান করে ফেললো। জঙ্গি উত্থান করে বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিল। ইউনুস বাহিনী দিয়ে লুটেরা শ্রেণীকে ছেড়ে দিয়ে আগে অর্থনৈতিকভাবে লুটপাট এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিল। 2 লক্ষ কোটি টাকা ইউনুস ঋণ করে চলে গেছে। চিন্তা করেন, 2 বছরেরও কম সময়, কেউ কিন্তু তাকে কিচ্ছু বলছে না। মানুষের উপর, এই যে বাংলাদেশের 18 কোটি মানুষের উপর, এমনকি যেই সব মানুষ পোটেনশিয়াল জঙ্গি হয়ে গেছে, যে 2 কোটি জামাত হেফাজতকে সহায়তা করে, তাদেরও তো দুর্ভাগ্য নিয়ে এসছে ইউনুস বাহিনী। সেই দুর্ভাগ্যকে